বন্ধুরা, গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আর আজকে আমরা ক্লাস 7-এর পেজ নাম্বার 30 খুব গুরুত্বপূর্ণ কোষে দেখি 2.2 এর অঙ্কগুলো সব করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তো প্রথমেই কি বলা হয়েছে? প্রথমেই বলা হয়েছে নিচের অনুপাতগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। অর্থাৎ প্রত্যেকটা এখানে যে অনুপাত আছে তাদের লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এবং প্রত্যেকটা অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তো লঘিষ্ঠ আকারে পরিণত করব কি করে? তো দেখো, যদি 12:15 প্রথম যে অঙ্কটা রয়েছে 12:15, একে লঘিষ্ঠ আকার করার উপায় কি? লঘিষ্ঠ আকার করার উপায় খুবই সোজা। এদের আমরা কি করতে হবে? এদের আমাকে কাটাকুটি করে নিতে হবে। অর্থাৎ আমি কি করব? 12 আর 15-র মধ্যে কাটাকুটি করব। আর 12 আর 15 কাটাকুটি করলে কি হয়? 3 দিয়ে যায়, 3 4 12 আর 3 5 15। অর্থাৎ এইটাকে কাটলে তোমার কি হচ্ছে? 4 আর 5। এটাই হলো এর লঘিষ্ঠ আকার। তাহলে লঘিষ্ঠ আকারে পরিণত করলে আমরা কি পাচ্ছি? 4:5। 12:15 একে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, জাস্ট কাটাকুটি করব, আর কাটাকুটি করলে যেটা পাবো সেটাই হলো এর লঘিষ্ঠ আকার। আর সাথে তোমাকে কি বলা হয়েছে? তোমাকে বলা হয়েছে ব্যস্ত অনুপাতে লিখতে বলা হয়েছে, ব্যস্ত অনুপাত লিখতে বলা হয়েছে। তো ব্যস্ত অনুপাত লিখবো কি করে? ব্যস্ত অনুপাত মানে তুমি শুধু এটাকে উল্টে দেবে। অতএব ব্যস্ত অনুপাতটি কি হবে? আমরা লিখব ব্যস্ত অনুপাতটি। ব্যস্ত অনুপাত, এক্ষেত্রে ব্যস্ত অনুপাতটি কী হবে? ব্যস্ত অনুপাত তুমি খালি উল্টে নেবে, 4:5কে তুমি করে তো নেবে 5:4। তো এইভাবে সহজেই আমরা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। তাদের জাস্ট কাটাকুটি করে নিতে হবে আর সেটাকে আমরা এইভাবে লিখে দেবো। যেমন 12:15, এটাকে 12 আর 15-র মধ্যে আমরা কাটাকুটি করে নিলাম, পেলাম 4 আর 5। তাহলে 4 আর 5 পেলাম। আর ব্যস্ত অনুপাত কীভাবে লিখবো? খালি এই যে 4 5কে তুমি উল্টে লিখে দেবে 5:4। তো এইভাবে তোমরা আশা করি প্রত্যেকটা অঙ্ক এখানে এ, বি, সি, ডি করতে পারবে। তো আমি আর একটা করে দেখাবো। এখানে যেহেতু বীজগাণিতিক রাশিমালা রয়েছে, সি এর দাগের অঙ্কটা, সি নয় ই এর দাগের অঙ্কটা আমি আর একবার কিন্তু করব, যেহেতু এটার মধ্যে কাটাকুটি কী হবে সেটা আমি তোমাদের দেখাতে চাই। তো বাকিগুলো তোমরা দেখো, চেষ্টা করো 36, 54, 75, 120, 169, 221 এদের কাটাকুটি করার। যার কাটাকুটি করলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো তোমরা এখন দেখে নাও কোনটা ই এর অঙ্কটা আমরা কিভাবে করছি। তাহলে দেখো, ই এর অঙ্কটায় 9xy=12xy। তো এইখানে আমরা 9xy 12xy বসিয়েছি, এটাকে এইভাবে বসিয়ে নেব। আর বসিয়ে এদের মধ্যে কাটাকুটি করব, এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে। আর কি? আর 3 দিয়ে যদি কাটো, 3 3-কে 9, 3 4-এ 12। তার মানে এটা হচ্ছে 3/4। তার মানে এই অনুপাতটির লঘিষ্ঠ আকার হবে কি? 3:4। এইভাবে সহজেই আমরা লঘিষ্ঠ আকার করতে পারি। আর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কীভাবে লিখবো? দেখো, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতটি কী হবে এক্ষেত্রে? ব্যস্ত অনুপাত মানে কিন্তু এটা উল্টে যায়, 3:4 হয়ে যাবে 4:3। এইভাবে তুমি সহজেই ব্যস্ত অনুপাত লিখে ফেলতে পারবে। দেখো, এখন যদি আমি জি এর দাগের অঙ্কটা করি, 3b আর 12c এদের যদি অনুপাত বার করি, তো 3b 12c এইভাবে লিখে নেবো এবং এদের মধ্যে কাটাকুটি করব। দেখো, বি বা সি তো কাটবে না, কিন্তু 3 দিয়ে কাটলে 3 1-কে 3 আর 3 4 এখানে 12। তার মানে এটা শুধু ওপরে কি থাকবে? 1 × b, মানে ওপরে পড়ে থাকবে তোমার কি? ওপরে পড়ে থাকবে অনলি বি। আর নিচে কি থাকবে? নিচে থাকবে 4c। নিচে থাকবে কত? নিচে থাকবে 4c। এখানে থাকবে দেখো 3b, 3 কেটে দিলাম, 3 1-কে 3, 3 4-এ 12, এখানে 4। তার মানে এখানে থাকলো 1 × b, গুণ করলে b, আর এখানে 4c। অর্থাৎ এটার লঘিষ্ঠ আকার কি হবে? লঘিষ্ঠ আকার বুঝতেই পারছো সহজে যে এখানে b কি হবে? 4c। এটা হবে লঘিষ্ঠ আকার। আর ব্যস্ত অনুপাত, যদি ব্যস্ত অনুপাতের কথা বলি, তো তোমরা তো বুঝতেই পারছো ব্যস্ত অনুপাতটি এক্ষেত্রে কি হবে? ব্যস্ত অনুপাতটি এক্ষেত্রে এই অনুপাতটাকে খালি উল্টে লিখে দেবে, অর্থাৎ 4c-কে আগে লিখে তারপর কিন্তু b লিখে দেবে। তো এইভাবেই আমরা সহজে এই অঙ্কটা করে ফেলতে পারি, ব্যস্ত অনুপাতটা নির্ণয় করে ফেলতে পারি সহজেই। তো নেক্সট আমি যেটা বলবো, নেক্সট হচ্ছে আমি তোমাদের দেখাবো এখানকার এইজের দাগের অঙ্কটি করে। তো চলো দেখা যাক এইজের দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। তো দেখো, এইজের দাগের বলা হয়েছে 25xyz=625xyz। তো এদের মধ্যে আবার কাটাকুটি করতে হবে। দেখো, এখানে xyz তো কেটে যাবে। আর এখানে 25 25 625 তোমরা জানো, তাই 25 1-কে 25, আর 25 দিয়ে যদি আমরা 625-কে কাটি তাহলে আরও একটা 25 হয়। তার মানে এখানে কি পাচ্ছি আমরা? দেখো, এখানে ওপরে থাকছে কি? ওপরে কিছু নেই, মানে শুধু 1, আর নিচে হচ্ছে 25। তার মানে এটাকে অনুপাত করলে কি হবে? অনুপাত করলে 1:25। আর ব্যস্ত অনুপাতটি কী হবে? ব্যস্ত অনুপাতটা সহজেই বুঝতে পারছো। ব্যস্ত অনুপাতটা কী হবে? ব্যস্ত অনুপাত কিন্তু উল্টে যাবে, অর্থাৎ ব্যস্ত অনুপাতে আমাকে লিখতে হবে 25:1। অর্থাৎ ব্যস্ত অনুপাত যদি আমি লিখি, আমি কি লিখবো ব্যস্ত অনুপাতে? ব্যস্ত অনুপাতে ঠিক এটাকে উল্টে নেব, আমি লিখব ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত
কি হবে বলো? ব্যস্ত অনুপাত কিন্তু হবে, ব্যস্ত অনুপাত ঠিক উল্টে যাবে। 1:25টার বদলে আমি লিখবো 25:1। যে কোনো অনুপাতকে আগে পরে করে লিখলেই কিন্তু এইভাবে আমরা তার ব্যস্ত অনুপাত পেয়ে যাই, তাই এটা হয়ে যাবে 25:1। তো আশা করি তোমরা একের দাগের যে লঘিষ্ঠ আকারে পরিণত করার যে অঙ্কগুলো রয়েছে এবং তাদের ব্যস্ত অনুপাত লিখতে বলা হয়েছে সেগুলো সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন শুরু করব পরের অঙ্কগুলো। পরের অঙ্কগুলো মানে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এবং তাদের ব্যস্ত অনুপাত লিখি। আবার ব্যস্ত অনুপাত লিখতে বলা হয়েছে, কিন্তু তার আগে কি বলা হয়েছে বলো? তার আগে বলা হয়েছে অনুপাতগুলোকে কি করতে হবে? অনুপাতগুলোকে তোমাকে কিসে পরিণত করতে হবে? অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে, আর তারপর কিন্তু করতে হবে। তো পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব কাকে? দেখো 2:5 আর 12:5, একে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। এখানে যে দশমিক রয়েছে দশমিক রাখলে চলবে না, আর তারপর এদের ব্যস্ত অনুপাত নিতে হবে। তো আমরা কিভাবে করব কাজটা? তো চলো দেখা যাক। দেখো এখানে যে অনুপাতটা রয়েছে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তো পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার আগে আমরা দশমিককে তুলব। দশমিককে তুললে যেহেতু দশমিকের পর এখানে একটা ডিজিট রয়েছে, তাই দশমিক তুললে এখানে 10 আসবে। আর এখানেও দেখো যেহেতু একটা ডিজিট রয়েছে, তাই দশমিককে তুললে এখানেও কিন্তু 10 আসবে। এরপর আমাদের যেটা করতে হয়, এটা হলো ভগ্নাংশ আকারে আমরা পরিণত করে নিয়েছি। ভগ্নাংশ আকারে পরিণত করার পর যেটা তোমাকে করতে হয়, এই যে হরগুলো রয়েছে এখানে 10 এখানে 10, এই 10-10-এর লসাগু করতে হবে। 10 আর 10-এর লসাগু করলে কত হবে? হরগুলোর লসাগু তো 10 দিয়ে যাবে, এটা 10 একে 10, তার মানে লসাগু এক্ষেত্রে কত হবে? লসাগু তো তোমার একই নাম্বারের যদি আমরা লসাগু করি তো 10 হবে। লসাগু দিয়ে এই দুটো ভগ্নাংশকেই গুণ করতে হবে। 25 10 ইন্টু 10 ইস্টু 125 10 ইন্টু 10, এইভাবে লসাগু দিয়ে গুণ করবে। আর লসাগু দিয়ে গুণ করলে এখানে এটা কেটে যাবে, 10-10 কেটে গেলে এখানে তোমার থাকবে 25:125। এবার এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে, তার মানে এদের তো এখন লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে, এদের কাটাকুটি করা যাবে, অর্থাৎ 25 আর 125-এর মধ্যে কাটাকুটি করা যাবে। তো কাটাকুটি করলে কি হবে? 25 আর 125-এর মধ্যে যদি তুমি কাটাকুটি করো কি পাবে? 25 আর 125-এর মধ্যে কাটাকুটি করলে 25 একে 25 আর 25 5-এ কিন্তু 125। 25 একে 25 আর 25 5-এ তোমার হচ্ছে 125। 25 5 দিয়ে কাটলে 125 হবে, তার মানে এটা হবে কি? এটা হবে 1:5। এবার ব্যস্ত অনুপাতটি, ব্যস্ত অনুপাতটি কি হবে? ব্যস্ত অনুপাতটি সহজেই বুঝতে পারছো। ব্যস্ত অনুপাতটি কি হবে? ঠিক তোমাদের যেমনটা শিখিয়েছি, ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে। ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে, অর্থাৎ উল্টে গেলে কি হবে? ব্যস্ত অনুপাতটি কি হবে? ব্যস্ত অনুপাতটি হবে 5:1। এইভাবে আমরা সহজেই আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রথমে প্রকাশ করলাম এবং তার ব্যস্ত অনুপাত নিলাম। তো এইভাবে আমাদের করতে হবে। তো চলো আমরা দেখে নেব পরের অঙ্কটা, অর্থাৎ বিয়ের দাগের অঙ্ক। বিয়ের দাগের অঙ্ক এখানে কি রয়েছে? দেখো বিয়ের দাগের অঙ্ক ঠিক এইটা রয়েছে, এইরকম একটা ভগ্নাংশ রয়েছে 5/8 ইস্টু 7/16। একে তোমাকে কি করতে হবে? একে তোমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে হবে, আর পূর্ণ সংখ্যার অনুপাতে করার পর তার ব্যস্ত অনুপাত নিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই 8 আর 16 লসাগু করে নেব। তো 8 আর 16 কি দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। 8 একে 8, 8 দুগুণে 16, দুটো নাম্বারই 8 দিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সরাসরি 8 দিয়ে চলে গেছি। তার মানে এখানে লসাগু কি হবে? এখানে লসাগু হবে 8 ইন্টু 1 ইন্টু 2, মানে হচ্ছে তোমার 16। 16 হলো লসাগু, তার জন্য তোমাদের যেটা বলেছি যে যেটা লসাগু হবে দুটো নাম্বারকেই সেই লসাগু দিয়ে গুণ করে নেবে। তার মানে এখানে হবে 16। 16 দিয়ে গুণ করলাম, এখানে কাটলে 8 দুগুণে 16, এখানে 16 কেটে গেল, তাহলে 5 আর 2 গুণ করলে কিন্তু 10, আর এখানে তো শুধু 7 পড়ে থাকলো 10। পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে ফেলেছি। এরপর তোমার নেক্সট কাজ একে ব্যস্ত অনুপাতে লেখা। তো ব্যস্ত অনুপাতটি কি হবে? ব্যস্ত অনুপাতটা ঠিক এটাকে উল্টে নিতে হবে। অতএব ব্যস্ত অনুপাতটি আমরা কি লিখবো? অতএব ব্যস্ত অনুপাতটি, ব্যস্ত অনুপাতটি কি হবে এক্ষেত্রে? ব্যস্ত অনুপাতটি সহজেই বুঝতে পারছো, ব্যস্ত অনুপাতটি হয়ে যাবে 7:10। জাস্ট নাম্বারটাকে উল্টে নেবে, তাহলেই কিন্তু ব্যস্ত অনুপাতটি পেয়ে যাব। তো এইভাবে আমরা কোনো ভগ্নাংশকে আমরা কি করতে পারি? আমরা ভগ্নাংশকে সহজেই আমরা পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করে তার ব্যস্ত অনুপাত নিতে পারি। তো আমরা দেখে নেব এবার সি এর দাগের অঙ্কটা কি রয়েছে তোমার বইয়ে। দেখো দেখো সি এর দাগে কি রয়েছে? 0.7:0.49। তো এখানে কি হবে? 0.7 দশমিক তুলে দেবো, দশমিকের পর একটা ডিজিট বলে 10, আর এখানে তোমার দশমিকের পর দুটো ডিজিট, কিন্তু তার জন্য দশমিক তুলে দেওয়ার ফলে এখানে কিন্তু 1 আর 2 জিরো আসবে। সামনের জিরো তো কেটে যাবে, সেটা বাদ দাও। এখানে 10, এখানে 100। 10 আর 100 লসাগু করতে হবে। 10 আর 100 লসাগু করতে হবে তোমাদের যেমনটি বলেছি। তো তাদের লসাগু আগে আমাকে কিন্তু করে নিতে হবে। তো 10 100 লসাগু করলে দুটো নাম্বারই 10 দিয়ে যাচ্ছে, তাই জন্য 10 দিয়ে যাব। 10 একে 10, আর
তোমার 10 10 100, তো দুটো নাম্বার তো আর যাবে না, তো তার জন্য আমরা আর এখানে ভাঙতে পারবো না। তাহলে লসাগু সমান কি হবে? লসাগু সমান সহজেই দেখতে পাচ্ছ, লসাগু কি হবে এখানে? লসাগু 10 ইন্টু 1 ইন্টু 10, মানে হচ্ছে লসাগু হচ্ছে 100। তার মানে দুটো নাম্বার কি আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 7/10 একে 100 দিয়ে গুণ করবো ইস্টু, আর এখানে 49/100 একেও কিন্তু আমি 100 দিয়ে গুণ করব। আর 100 দিয়ে গুণ করলে এখানে 100 100 কেটে যাবে, এখানে 10 দিয়ে কাটবে, 10 দিয়ে কাটলে 100কে তো 10 হবে, তাহলে 7 10 এখানে 70 আর এখানে 49। এরপর এদের মধ্যে কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে, আগেরটা কাটাকুটি যায়নি তাই করিনি, এখানে কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে 7 দিয়ে কাটলে 7 10 70, 7 7 49, তাহলে এখানে হবে তোমার 10:7। এবার ব্যস্ত অনুপাত, তো ব্যস্ত অনুপাত তো সহজেই লিখতে পারবে। ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত ঠিক 10:7কে আমাকে উল্টে নিতে হবে, অর্থাৎ আমি কি লিখবো? আমি লিখবো ব্যস্ত অনুপাত কি হবে, অতএব ব্যস্ত অনুপাত কি হবে আমরা সহজেই লিখতে পারবো। ব্যস্ত অনুপাত হবে, অতএব ব্যস্ত অনুপাতটি কি হবে বলো? নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, 7:10। তো এইভাবে আমরা কিন্তু সহজেই একটা অনুপাতকে, ভগ্নাংশ অনুপাত, তাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে পারি, আর পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করে তাকে সহজেই আমরা তার ব্যস্ত অনুপাত লিখে নিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক ডি এর দাগের অঙ্ক। ডি এর দাগের অঙ্ক, তো একইভাবে 5 আর 4-এর লসাগু করতে হবে। দেখো 5 আর 4 যদি আমরা লসাগু করতে যাই, 5 আর 4কে আমরা যদি 5 আর 4কে লসাগু করতে যাই কি হবে? আমরা তো এদের কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না, তার মানে এদের লসাগু কত হবে? লসাগু সহজেই বুঝতে পারছো, 5 ইন্টু 4 গুণ করে নিতে হবে, এদের লসাগু হবে 20। তার মানে আমরা এই যে 2/5 একে 20 দিয়ে গুণ করব, আর এই যে 3/4 একেও 20 দিয়ে গুণ করব। আর যদি গুণ করি এইভাবে, যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের আনসার পেয়ে যাব। কি করব? 5কে যদি 20 দিয়ে কাটি 4, 4কে যদি 20 দিয়ে কাটি 5, তার মানে এখানে হলো তোমার 8 আর এখানে হলো 15। তো এদের মধ্যে তো আর কাটাকুটি যাবে না, তো কাটাকুটি না গেলে আমরা আর এগোতে পারবো না, আমরা জাস্ট লিখে দেবো। অতএব ব্যস্ত অনুপাতটি কত? ব্যস্ত অনুপাতটি আমরা, অনুপাতটি উল্টে যাবে, ব্যস্ত অনুপাতটি কি হবে? ব্যস্ত অনুপাতটি তোমার হবে 15:8। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ডি এর দাগের অঙ্ক। তো এইভাবে তোমরা কিন্তু প্রতিটা অঙ্ক সহজেই করে ফেলতে পারবে। কোনো অঙ্কে যদি আটকে যাও তো কমেন্টে কিন্তু আমাকে বলো। তো চলো এরপর আমি ই এর দাগের অঙ্কটা দেখবো। ই এর দাগের অঙ্কটা কি রয়েছে? তো ই এর দাগের অঙ্কটা ঠিক 22:4 4 পূর্ণ 5/7। তো এটাকে আমরা 22-এর নিচে কিছু নেই মানে 1 আছে ভাববো, আর এখানে 4 7 28, 28 আর 5-এ কত? 28 আর 5-এ হচ্ছে তোমার 33। কি করে হলো নিশ্চয়ই বুঝতে পারছো, 4 আর 7-এ গুণ করতে হলো, 4 7 28, 28 আর 5-এ 33 আর 7। তাহলে এখানে 1 আর 7-এর লসাগু, 1 আর 7-এর লসাগু কিন্তু 7 হবে, কারণ 1 আর 7, 1 আর অন্য কোনো নাম্বারের লসাগু তো সেই নাম্বারটাই হয়, অর্থাৎ 7 হবে। তার মানে এখানে কি করব? 22 1 ইন্টু 7 করব, আর এখানে 33 7 ইন্টু 7 করব। তার মানে এখানে 7 7 কেটে যাবে, এখানে 22 আর 7 গুণ করলে তোমার হবে 154, আর এখানে তোমার হচ্ছে 33। তো দেখো এই যে 154 আর 33 এটা কিন্তু 11 দিয়ে কেটে যাবে, 11 দিয়ে কাটলে 11 × 11, 4 11 44, আর 3 11 33, অর্থাৎ এটা হবে 14:3। তাহলে ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত তো বুঝতেই পারছো উল্টে যাবে। ব্যস্ত অনুপাতটি কি হবে? ব্যস্ত অনুপাতটি হবে তোমার 3:14। এইভাবে আমরা ব্যস্ত অনুপাত এখানে নির্ণয় করে ফেলতে পারবো। তো আশা করি এতক্ষণে তোমরা প্রতিটা অঙ্ক এখানকার বুঝতে পেরেছো কিভাবে কোনো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যার অনুপাতে নির্ণয় করতে হবে এবং তার ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তো বাকি অঙ্কগুলো যে 2-এর দাগের আমি করলাম না, আমি এগিয়ে গেলাম 3-এর দাগের অঙ্কর দিকে। তোমরা বাকি অঙ্কগুলো করবে, হোম টাস্ক হিসাবে তোমাদের থাকলো। কিন্তু যদি মনে হয় কোথাও তোমাদের প্রবলেম হচ্ছে এগুলো করতে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো আমরা চলে যাই 3-এর দাগের অঙ্ক। দেখো 3-এর দাগের অঙ্কে বলা হয়েছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত লিখি, এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না তোমার সামান্যপাত সেটা লিখি। মিশ্র অনুপাত গুরু না লঘু না সামান্যপাত সেটা তোমাকে কিন্তু লিখতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তারপর মিশ্র অনুপাতটা গুরু অনুপাত হবে, লঘু অনুপাত হবে না সামান্যপাত হবে সেটা তোমাকে বলতে হবে। তো কিভাবে করব? তো চলো দেখা যাক। এর দাগের দেখো 3টে অনুপাত আছে, 8:6 কমা দিয়ে 3:6, তারপর 26:13। এদের আমাদের কি করতে হবে? এদের আমাকে মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তারপর মিশ্র অনুপাতটি লঘু গুরু
কি সমানুপাত সেটা কিন্তু লিখতে হবে। তো চলো করে ফেলা যাক। তো দেখো এই যে অনুপাত, এই অনুপাত তিনটে অনুপাত আছে, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। দেখো মিশ্র অনুপাত নির্ণয়ের নিয়ম কি আগে তোমাদের বুঝতে হবে। মিশ্র অনুপাতটি আমি লিখি আগে। মিশ্র অনুপাতটি কি হবে? মিশ্র অনুপাতটি কিভাবে লিখবো দেখো। দেখো মিশ্র অনুপাত লিখতে গেলে প্রথমে প্রত্যেক অনুপাতের প্রথমটাকে আমরা নেব। এখানকার 8, এখানকার 3, এখানকার 26, এদের তিনজনকে আমি আগে গুণ করব। 8, এখানকার 8, এখানকার 3, এখানকার 26, প্রথমগুলো 8, 3 আর 26 ইস্টু। এবার এরপর আমরা কি করব, আমরা পরেরগুলো নেব। পরেরগুলো মানে আমাদের এখানে যেটা আছে, আমরা এই যে দ্বিতীয় পদগুলো নেব। এখানকার 6, এখানকার 6, এখানকার 13, এইভাবে লিখব 6 ইন্টু 6 ইন্টু 13। এরপর কি করব, আমরা প্রথমে কি পেয়েছি, প্রথম পদগুলো বসিয়েছি। দেখো 8, 3 আর 26, এখানে সেইগুলো বসিয়েছি। পরে কি বসিয়েছি, পরের পদগুলো, অর্থাৎ 6, এখানকার 6, এখানে 13। ভালো করে বুঝে নাও। এরপর এদের মধ্যে কাটাকুটি করতে হবে, অর্থাৎ তোমার যে রয়েছে কি রয়েছে বলো, তোমার যে রয়েছে 8 ইন্টু 3 ইন্টু 26, এটা হয়েছে। আর এখানে হয়েছে 6 ইন্টু 6 ইন্টু 13। এদের মধ্যে তোমাকে কাটাকুটি করে এটাকে লঘিষ্ঠ আকার দিতে হবে। তো দেখো আমরা জানি 13 দুগুণে কত বলো, 26 কাটবো। তারপর 3 দুগুণে 6 কাটবো, 2 কেটে দেবো। তারপর এখানে কাটবে তোমার 4, 2 দিয়ে কাটলে 3, তার মানে 4 আর 3 পড়ে থাকলো। তাই মিশ্র অনুপাতটি হলো 4:3। এবার আমাকে বিচার করতে হবে এই মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্যুপাত। দেখো যদি প্রথম পদটা বড় হয়, প্রথম পদ যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বলি গুরু অনুপাত। প্রথম পদ যদি ছোট হতো বলতাম লঘু অনুপাত, আর দুটো সমান হলে বলতাম সামান্যুপাত। তো এখানে তো প্রথম পদ বড়, 4 greater than 3, তার জন্য মিশ্র অনুপাতটি কি, এখানে মিশ্র অনুপাতটি গুরু অনুপাত। অতএব মিশ্র অনুপাতটি কি, এখানে মিশ্র অনুপাতটি কেমন, মিশ্র অনুপাতটি হলো গুরু অনুপাত। যদি প্রথম নাম্বারটা ছোট হতো আমরা বলতাম লঘু অনুপাত, যদি প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার সমান হতো তাহলে আমরা বলতাম সামান্যুপাত। তো এইভাবে ঠিক করতে হবে। তো চলো আমরা দেখব পরের অঙ্কটা, অর্থাৎ বিয়ের দাগে কি রয়েছে দেখে নেব। তাহলে দেখো এখানেও 3টে ভগ্নাংশ দেওয়া হয়েছে, পরপর করে 3টে ভগ্নাংশ আছে। দেখতেই পাচ্ছ 3টে ভগ্নাংশ আছে, এটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে মিশ্র অনুপাত কি করে লিখতে হয় তোমাদের তো শিখিয়েছি। মিশ্র অনুপাতটি কি লিখব, মিশ্র অনুপাতটি কি হবে, মিশ্র অনুপাতটি যে নিয়ম, প্রথম পদগুলো, প্রথম পদ এর হচ্ছে 7/5, এর প্রথম পদ কি আছে 7/5 ইন্টু এর প্রথম পদ 5/7, এর প্রথম পদ 3। তো এটাকে লিখবো আমরা প্রথমে। লেখার পর আমরা কি করব, এটাকে লেখার পর মিশ্র অনুপাতে এটাকে প্রথমে লেখার পর কি করব, মিশ্র অনুপাতটি এইটা লেখার পর ইস্টু দিয়ে কি হবে, দ্বিতীয় পদগুলোর গুণ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় পদ মানে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে তোমার হচ্ছে 1/1/16, 1/1/16, আর তারপর এখানে আছে 16। তো এইভাবে লিখতে হবে। লেখার পর এই অনুপাতগুলোকে কাটাকুটি করে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি, প্রথম পদ এখানে পাচ্ছি 7/5, এখানে 5/7 ইন্টু 3 ডিভাইডেড বাই, এখানে কি পাচ্ছি 3 ইন্টু 1/1/16 ইন্টু 16। তো এখানে দেখো, এখানে যেমন কাটাকুটি হয় 5 5 তো কেটে যাবে, 7 7 কেটে যাবে, ওপরে অনলি 3 আছে। তো এটাকে আমি একটা স্টেপ রাখবো, এখানে 3 রাখলাম, এখানে 3, এখানে দেখো 16 একে 16, এখানে 17/16 ইন্টু 16। তো এখানে 16 কেটে গেল আবার। তারপর দেখো এই ওপরের সাথে নিচ কাটে, তার মানে 3 3 কেটে গেল। তার মানে এখানে ওপরে থাকলো 1 আর নিচে থাকলো অনলি 17। তাহলে এটা হলো 1:17। তো দেখো 1 তো লেস দেন 17, প্রথম পদটা ছোট, তাহলে মিশ্র অনুপাতটি এক্ষেত্রে কি হবে, অতএব মিশ্র অনুপাতটি এক্ষেত্রে কি হবে বলো, মিশ্র অনুপাতটি তোমার লঘু অনুপাত। এখানে মিশ্র অনুপাতটি কি হলো, একটা লঘু অনুপাত হলো। তো এইভাবে কেন লঘু অনুপাত, কারণ প্রথম পদটি তো ছোট দ্বিতীয় পদের তুলনায়, তাই অনুপাতটি হলো লঘু অনুপাত। তো চলো আমরা দেখব ঠিক পরের অঙ্ক, অর্থাৎ সি এর দাগের অঙ্ক দেখে নেব। দেখো এখানে মিশ্র অনুপাতটি কি হবে সহজেই বুঝতে পারছো। মিশ্র অনুপাতটি কি হবে, মিশ্র অনুপাতটি কি হবে নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। এতক্ষণে প্রথম পদগুলো গুণ করব, অর্থাৎ 8 ইন্টু 7 ইন্টু 22 ইস্টু দ্বিতীয় পদগুলো গুণ করব, অর্থাৎ 5 12 ইন্টু 13।
আর এরপর এদের কাটাকুটি গেলে কাটাকুটি করতে হবে। তো দেখো কোনো কাটাকুটি যাবে কি, 5, 12 আর 13। তাহলে কি কাটবে, এখানে তো কাটবে কিছুটা, কি কাটবে বলো। দেখো এখানে কাটবে কি, এখানে কাটাকুটি করলে আমরা পাচ্ছি 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 11, 2 দিয়ে কাটলে 6, আর কি 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 3। তো আর তো কাটা যাবে না, তার মানে আর কোনো কি কাটা যাবে না, আর কোনো কাটা যাবে না, তার মানে এখানে তোমাকে গুণ করতে হবে। 4 11 44 ইন্টু 7, 44 আর 7 যদি তুমি গুণ করো, 4 7 28 8 হাতে 2, 4 7 28 8 হাতে 2, 8 308। তো ওপরে হলো 308, তো এখানে হলো এটাও পাবো কত 308, আর এখানে গুণ করলে এটা পাবে কত 5 13 65, 65 আর 3, 65 আর 3 গুণ করতে হবে এখানে, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 6 18 19, 195। তো দেখো তার মানে এটা হচ্ছে কি বলো 308, ওপরে পাচ্ছি আমরা 308 গুণ করে, আর এখানে পাচ্ছি 195, 195। তার মানে এটা হবে 308 ইস্টু 195। তাহলে দেখো এখানে 308 বড়, 308 বড় কার থেকে, 195 এর থেকে। অর্থাৎ মিশ্র অনুপাতটি কি হবে, এক্ষেত্রে মিশ্র অনুপাতটি গুরু অনুপাত। মিশ্র অনুপাতটি কি হবে, মিশ্র অনুপাতটি কিন্তু মনে রাখবে এখানে গুরু অনুপাত। কেন গুরু অনুপাত, কেন গুরু অনুপাত, কারণ কি গুরু অনুপাত প্রথম পদ বড়। তো আমরা দেখে নেব আজকের ক্লাসের শেষ অঙ্ক, এটা করব আমরা ডি এর অঙ্কটা। তো 3-এর দাগে ডি এর অঙ্ক আজকে আমরা করব এখন। তাহলে দেখো আমাদের ডি এর যে অঙ্কটা ঠিক এইটা আছে। তো এখানে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করব। তো মিশ্র অনুপাতটি যেভাবে আমরা লিখছি, মিশ্র অনুপাতটি কি লিখব, মিশ্র অনুপাতটি কি হবে, প্রথম পদ 2 3 আর হচ্ছে 7 8, এটার সাথে কি 5 ইন্টু 2। তো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা সহজেই কি পেয়ে যাব, আমরা সহজেই মিশ্র অনুপাতটি পেয়ে যাব। তো আমাদের যে নিয়ম 2/3, 7/8, আর এখানে তোমার 5 ইন্টু 2। তো এখানে যে কাটাকুটি যাবে সেই কাটাকুটি আমরা করে নেব। এটাকে যদি আমি কাটি 4 2 8, তো আর কাটা যাবে না উপরের সাথে। তার মানে উপরে কি থাকলো 7 তোমার কত এখানে 7/12, আর এখানে থাকলো তোমার 5/2। তো দেখো এই রকম যখন থাকবে, ওপরে ভগ্নাংশ নিচে একটা নাম্বার আছে, এটাকে তুমি এরকমভাবে 1 ভেবে নিতে পারো। আর যদি 1 ভেবে নাও, এই ভগ্নাংশটা উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ উল্টে গিয়ে গুণ হবে মানে আমরা কি বলতে চাইছি, এটা হচ্ছে কিভাবে হবে, এটা হচ্ছে 7/12, এটা উল্টে যাবে মানে একটা উপরে চলে যাবে, আর 5 ইন্টু 2। তার মানে এখানে তো আর কোনো কাটাকুটি সম্ভব নয়। তাহলে 7 1 7, আর এখানে 7, আর এখানে হচ্ছে তোমার 120, 12 আর 10 তোমার হচ্ছে 120। তার মানে এইটা হলো অনুপাতটা কি হবে, অনুপাতটা হবে 7:120, 7:120। তো এখানে দেখো 7 তো ছোট 120 তুলনায়, তাহলে অনুপাতটি কি হবে, অনুপাতটি লঘু অনুপাত। মিশ্র অনুপাতটি অবশ্যই অনুপাত বলতে এখানে মিশ্র অনুপাতটি কি হবে, যে অনুপাতটি আমরা নির্ণয় করেছি লঘু অনুপাত। তো এইভাবে আমরা তোমাদের যে পেজ নাম্বার 30, খুব ইম্পর্টেন্ট একটা পেজ, কোষে দেখি 2.2 এর আমরা 3-এর দাগ পর্যন্ত অঙ্ক করলাম। বাকি অঙ্কগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আসছি। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল, এবং ভালো করে মন দিয়ে অঙ্ক শেখো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের পর্ব এখানে শেষ করলাম।